আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি ফাহিম রহমান। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত 40 জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সকল শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। একুশে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমে খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে ফটিকছড়িতে স্কুল ছাত্র হত্যা। রাঙামাটির বরকলে গ্রামবাসীদের চাঁদার অর্থে চলছে বিদ্যালয়। এতিমখানা এখন ভূতের বাড়ি। শিক্ষককে ব্যতিক্রম আয়োজনে বিদায়। প্রাণী জগতে থাকছে বিরল সাদা শিয়ালের গল্প। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে হাইড্রেট স্পার্ক ওয়াটার বোতলটি বাজারে এনেছে অ্যাপল। এবার বিস্তারিত। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাগল প্রায় ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ লোকমান। চলছে তার পরিবার জুড়ে শোকের মাতম। পিতামাতার দাবি ছেলে হত্যার বিচার। কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী রিহান উদ্দিন মহিনকে পিটিয়ে হত্যা করা হয়। কাঞ্চননগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের চেঙ্গর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রিপোর্ট করছেন জামিনী আক্তার ঝুমুর। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাগল প্রায় ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ লোকমান। চলছে তার পরিবার জুড়ে শোকের মাতম। পিতামাতার দাবি ছেলের হত্যার বিচার। আমার ছেলে বাড়িতে আসতেছে, এখন বাড়ির লোক দেখে চুর বলে আমার ছেলেকে তাড়া করে। তারপর ওইখানে এক ঘরে চাঁদের উঠে যায় আমার ছেলে। ওইখান থেকে দৌড়ে আনে আমার ছেলেকে অনেক মারধর করছে। আমরা অনেক চেষ্টা করছি চুরানোর জন্য, আমাকে দেয় নাই। চলে আসছে যে আব্বু আমাকে নিয়ে যাচ্ছে, আব্বু আমাকে নিয়ে যাচ্ছে। 2 ডাক দিছে, আওয়াজি মারিস না ও না মারি ফেলবো। তৈয়ব, মহিনুদ্দিন, আজাদ, তারপরে নোমান, নাজিমউদ্দিন 5 জন ষড়যন্ত্র করে আমার ছেলেকে মারি ফেলছে। আল্লাহর হস্তে ওদের ফাঁসি চাই সরকারের থেকে। কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী রিহান উদ্দিন মহিনকে পিটিয়ে হত্যা করা হয়। কাঞ্চননগর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের চেঙ্গর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঈন সাগর আলী তালুকদার বাড়ির মোহাম্মদ লোকমানের ছেলে। ওই ঘটনায় রাহাত ও মানিক নামে আরও 2 জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে ভোরে মঈনসহ 3 জন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। ওখানে যে খাকসা বাজার বেড়া যুগে তুমি গাড়ি লইয়ে রাতে আসে ওখানে যে গেছি বারাল্লাই এডে মার হাসা এর হওয়া সর বলে মনে করি এর হওয়ার দরিয়ে এলাই সেই দূরের মাঝে আর বহুত বাঁচাইতাম চাইলাম হওয়ারে বাঁচাই না পারে কোমর এলে মারানো উচিত নছিল। হ্যাঁ, তার আইনা আছে, আদালত আছে। হ্যাঁ, তোরা অল্প করে মারি ভয় পেলে আনের এত তুলি তোলা আছিল, পুলিশ ডাকলে পুলিশে তুলি তোলা আছিল। এ সময় এলাকার কিছু লোকজন তাদের ধাওয়া করে ব্রিজের উপরে এনে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই মঈনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একই এলাকার আবুল কাশেম লেদুর ছেলে নোমান ও মৃত মাহমুদুল হকের ছেলে আজাদ নামের 2 জন তরুণকে আটক করে। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, একুশে টেলিভিশন। গ্রামবাসীদের স্বেচ্ছাশ্রমে নির্মিত বিদ্যালয়ের বাঁশের তৈরি ঘর ও সংগৃহীত চাঁদার অর্থ দিয়েই চলছে রাঙামাটির বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম ঠেগা আন্দার মানিক মাধ্যমিক বিদ্যালয়টি। সরকারি কোনো সহায়তা না পাওয়ায় বিদ্যালয়ের জরাজীর্ণ ঘরে খোলা কক্ষেই চলছে শ্রেণী পাঠদান। বিস্তারিত থাকছে ওয়াসিসারোর প্রাজ্ঞর প্রতিবেদনে। রাঙামাটির বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তবর্তী দুর্গম আন্ধার মানিক মৌজা।
এই মৌজার 13টি গ্রামে 150 পরিবারের আশেপাশে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অভিভাবকরা ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্বেচ্ছাশ্রমে 2004 সালে প্রতিষ্ঠা করে ঠেগা আন্ধার মানিক মাধ্যমিক বিদ্যালয়। জুম চাষের উপর নির্ভরশীল গ্রামবাসীদের দ্বারা পরিচালিত এই বিদ্যালয়টি অর্থাভাবে এর আগে 3 বার বন্ধ হয়। পরে গ্রামবাসীরা ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে 2019 সাল থেকে ফের চাঁদা সংগ্রহ করে চালু করে বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় বাঁশের তৈরি বিদ্যালয়ের খোলা কক্ষে শ্রেণী পাঠদান চলছে। সামান্য বৃষ্টি পড়লে শিক্ষার্থীদের বইপত্র ভিজে যায়। লাইব্রেরি সহ অন্যান্য সুযোগ সুবিধা নেই এ বিদ্যালয়ের 89 জন শিক্ষার্থীদের। তবে শিক্ষা বোর্ড থেকে গেল বছর 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক পাঠদানে প্রাথমিক অনুমোদন পেলেও 9ম ও 10ম শ্রেণী শিক্ষার্থীদের ওপর ইউনিয়নের খুববান উচ্চ বিদ্যালয় হয়ে মাধ্যমিক পরীক্ষায় বসতে হচ্ছে এই বিদ্যালয় শিক্ষার্থীদের। গ্রামবাসীদের সংগৃহীত চাঁদার অর্থে বিদ্যালয়টির পাঠদান নিয়মিত চালু রাখা হলেও 8 জন শিক্ষক ও 2 জন কর্মচারীদের বেতন মেটাতে হিমশিম খেতে হয় বিদ্যালয় পরিচালক কর্তৃপক্ষকে। যেহেতু এই বিদ্যালয়টা হচ্ছে পাবলিক ডোনেশনে চলে, কোনো সময় বেতন টিচারদের বেতন আংশিক, আর কোনো সময় বেতন মানে ভাগে পড়েও না, আর মাঝে মধ্যে হচ্ছে আমাদের বেতন ছাড়া চলতে স্কুল চালাইতে হয়। আমি পাবলিক কালেকশনে এই যে মাধ্যমিক স্কুল চালাচ্ছি, আমাদের মাস্টারেরা সময় 5 টাকা পায়, সময় 10 টাকা পায়, সময় 1 টাকাও পায় না। এই অবস্থায় বিদ্যালয়টিতে এমপিওভুক্ত বা সরকারি কোনো সহায়তা না পেলে বিদ্যালয়টি নিয়মিত শ্রেণী পাঠদান চালু রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষার্থী থেকে অভিভাবকেরা। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকার কারণে আমরা ভালোভাবে লেখাপড়া করার সুযোগ পাই না। আমরা অনেক দূর থেকে আসি, আমাদের যাতায়াত করতে সুবিধা হয়, তাই এখানে আমাদের একটি ছাত্রী হোস্টেল হলে খুব ভালো হয়। যদি এমপিও হয়ে যায় তাহলে আমাদের চাকরির নিশ্চয়তা একটু হয়ে যাবে। বিদ্যালয়ের ভবনের জন্য পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আবেদন করা হলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। বিগত সময়ে আমরা দেখেছি যে 3 বার বন্ধ হয়ে গেছে। তো পরবর্তীতে 21 সালে নির্বাচিত হওয়ার পরে আমি এই বিদ্যালয়টি কিভাবে সচল করা যায় এটা আমি প্রক্রিয়া শুরু করেছি। মোটামুটি এখন একটু সচল আছে বিদ্যালয়টি, কিন্তু সচল হলেও বিদ্যালয়ের যে অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে ছাত্রছাত্রীরা দূর থেকে এসে যে থাকবে সে ধরনের হোস্টেলের কোনো ব্যবস্থা নাই। খুব রিসেন্টলি আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টার মহোদয়ের সাথেও সাক্ষাৎ করেছি এই বিদ্যালয় ভবনের জন্য, কিন্তু আমরা ইতিবাচক সাড়া পাই নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টি অতি দ্রুত এমপিওভুক্ত আওতায় এনে দুর্গম এলাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগের পাশাপাশি শিক্ষায় এগিয়ে আসবে বলেই সবার প্রত্যাশা। ওয়াসি সারা প্রাজ্ঞ, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবারে নিচ্ছি একটি বিরতির পর মুক্ত খবরে আরও যা থাকছে। দেশের খবরে থাকছে এতিমখানা এখন ভূতের বাড়ি, শিক্ষককে ব্যতিক্রম আয়োজনে বিদায়। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি ফাহিম রহমান। এবার আরও একটি দেশের খবর। বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে থাকা জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। জর্জীর্ণ অবস্থায় রয়েছে এক সময়ের এতিম শিশুদের বিনামূল্যে থাকা, খাওয়া, পড়াশোনা ও প্রশিক্ষণ দেওয়া এই প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের দাবি, আওয়ামী সরকারের রোষানলে পড়ে প্রতিষ্ঠানটির এই অবস্থা হয়েছে। বিস্তারিত রিপোর্ট করছেন নুসরাত জাহান অর্ষা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে থাকা জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। জরাজীর্ণ অবস্থায় রয়েছে এক সময়ের এতিম শিশুদের বিনামূল্যে থাকা, খাওয়া, পড়াশোনা ও প্রশিক্ষণ দেওয়ার এই প্রতিষ্ঠানটি। এটা পরিত্যক্ত এবং একদম মৃত, ছাত্র নাই, স্টাফ নাই, কিছুই নাই। 2টো গার্ড আছে বুড়া, তাকে ফেলাইতেও চলে গেছে, এদেরও কেউ এখন বেতন দেয় না।
পলেস্তরা খসে পড়া বিবর্ণ সীমানা প্রাচীর, অস্পষ্ট নাম ফলক ও সবুজ রঙের জংধরা লোহার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই বিশাল এলাকা। গেটের পাশে জরাজীর্ণ একতলা ভবন। কিছু দূর গেলে আরও একটি ভাঙাচোরা দেওয়ালের সেদলা পড়া পুরাতন ভবন, প্রশস্ত ঘাটওয়ালা পুকুর, সবকিছু দেখে মনে হবে ভুল করে ভূতের বাড়ি। এসব ভবনে একসময় দুস্থ ও এতিম শিশুদের বিনামূল্যে বসবাস, পড়াশোনা ও প্রশিক্ষণ প্রদান করা হতো। অনেকদিন ধরে পরিত্যক্তভাবে পড়েছে। আগে অনেক জমজমাট ছিল, এতিম বাচ্চারা পড়াশোনা করতো। আমরা চাই জিয়া পরিবারে খালদা জিয়া আছে, তারেক জিয়া আছে, তার আন্ডারে চলুক। 1994 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস.এম. মোস্তাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে 3.90 একর জমিতে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট নামের এই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্দেশ্য ছিল 10 থেকে 18 বছর এতিম দুস্থদের লালন পালন ও স্বাবলম্বী করা এবং স্থানীয় দরিদ্র মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। বাগেরহাটে যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল মোস্তাফিজুর রহমান সাহেবের হাত ধরে, সেই প্রতিষ্ঠানটা যাতে আবার সচল হয়। এসব কাজের জন্য 5 কক্ষের অফিস ভবন, এতিম দুস্থদের থাকার জন্য 30 শয্যা বিশিষ্ট 2 তলা আবাসিক ভবন, 18 কক্ষের 2 তলা প্রশিক্ষণ ভবন, 1 তলা ক্লিনিক ভবন, মসজিদ, পুকুর, দর্জি, বিজ্ঞান প্রশিক্ষণ উপকরণ এবং কর্মকর্তা কর্মচারী সবাই ছিল। পরে স্থানীয় শিশুদের শিক্ষা দেওয়ার জন্য ফিডার স্কুল, দর্জি বিজ্ঞান, ইলেকট্রনিক্স বিষয়ে প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানে 262 এতিম ও দুস্থ পড়াশোনা করেছেন। তবে এই প্রতিষ্ঠানটির বিষয়ে সমাজসেবা অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ে কোনো তথ্য নেই। বর্তমানে মসজিদে নামাজ আদায় ছাড়া আর কোনো কার্যক্রম চালু নেই। ভবন সংস্কার ও প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়ে প্রতিষ্ঠান চালু করার দাবি স্থানীয়দের। নুসরাত জাহান অর্ষা, মুক্ত খবর, 21 টেলিভিশন। একত্রিশ বছরের কর্মরত প্রধান শিক্ষককে ব্যতিক্রম আয়োজনে বিদায় জানালো যশোরের প্রত্যন্ত গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানকালীন প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে স্মরণীয় বিদায় জানানো হয়। বিস্তারিত থাকছে অস্মিতা তালুকদারের প্রতিবেদনে। 31 বছরের কর্মরত প্রধান শিক্ষককে ব্যতিক্রম আয়োজনে বিদায় জানালো যশোরের প্রত্যন্ত গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়। মোটর শোভাযাত্রা সহকারে বাড়ি থেকে সসম্মানে বিদ্যালয়ে এনে সুসজ্জিত মঞ্চে বসিয়ে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয় আব্দুর রাজাক নামের এই প্রধান শিক্ষককে। তারপর ঘোড়ায় বসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী বেষ্টিত হয়, ত্যাগ করেন কর্মস্থল। আমাদের স্যার এত ভালোবাসেন, আমাদের সবসময় আগলে রাখতেন। তিনি তার আসন থেকে বিদায় নিচ্ছেন, কিন্তু লক্ষ ছাত্রছাত্রীর বিদায় স্থান করে নিয়েছেন। বাঘারপাড়ার উপজেলার চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। আব্দুল রাজাক এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। 31 বছর দায়িত্ব পালন শেষে তিনি এই দিন বিদায় নেন। প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, পরিচালনা কমিটি ও সাবেক শিক্ষার্থীরা এক আবেগঘন আয়োজনের মাধ্যমে তাদের প্রথম প্রধান শিক্ষককে কর্মজীবনের শেষ দিনটি তার কাছে স্মরণীয় করে রাখে। 1993 সাল থেকে উনি প্রধান শিক্ষক হিসাবে এখানে আছেন এবং ওনার হাতে কিন্তু অনেক নামি দামি চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ সমাজের বিভিন্ন পর্যায়ে কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি এখন আছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার টি.এস. আয়ুব। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে সকলের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব খান, মুজিবুর রহমান, তরিকুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের নানা উপহারে সিক্ত হন এই শিক্ষক। আমি কৃতজ্ঞ যেন আমাদের শিক্ষক সমাজ প্রত্যেকটা শিক্ষক তার জীবন সাদায় তার কর্মক্ষেত্রে তার যোগ্যতার প্রমাণ হিসেবে লাস্ট বিদায়
এরকম নিতে পারে। আমার থেকে এই শিক্ষা থাকলো। প্রধান শিক্ষককে বিদায় জানাতে এসে তার কর্মময় জীবন স্মরণ করে সহকারী শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ ভালোবাসা থাকুক সকল শিক্ষার্থীর অন্তরে। অস্মিতা তালুকদার, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। বিরতির পর মুক্ত খবরে আরও যা যা থাকছে। প্রাণী জগতে থাকছে বিরল সাদা শিয়ালের গল্প। বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকছে হাইড্রেট স্পার্ক ওয়াটার বোতলটি বাজারে এনেছে অ্যাপল। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে তোমাদের সাথে আছি আমি ফাহিম রহমান। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। পাতি শিয়াল আমাদের দেশে এক অতি পরিচিত প্রাণী। এটি শিয়াল হিয়াল, শিয়াল মামা, শিয়াল পণ্ডিত নামেও পরিচিত। গ্রামগঞ্জে পাতি শিয়ালের ডাক গোধূলিবেলার নীরবতাকে আরও রহস্যময় করে তোলে। ফলে শিয়াল নিয়ে সৃষ্টি হয়েছে নানা রকম গল্প, পৌরাণিক কাহিনী ও ভ্রান্ত ধারণা। আমাদের গল্প, কবিতায় কিংবা মননে চতুর প্রাণী হিসেবে শিয়ালের জোরালো উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বিরল সাদা শিয়ালের গল্প একটু আলাদা, তাই না? বিস্তারিত থাকছে আকসার আক্তার অথের ডেস্ক রিপোর্টে। এটি আমাদের অপরিচিত পাতি শিয়াল, তবে বৈজ্ঞানিক নাম অ্যালবিনো। মেলানিন নামের একটি বিশেষ ধরনের রঞ্জক প্রাণী দেহের রং কেমন হবে তা নিয়ন্ত্রণ করে। জিনগত ত্রুটি কিংবা মেলানিন তৈরি জিনের বৈচিত্র্য ঘটলে এই রঞ্জক তৈরি হয় না। এর ফলে প্রাণীর ত্বক, লোম ও চোখের রং সাদা বা গোলাপি হতে পারে। এমন প্রাণীকে বিজ্ঞানীরা অ্যালবিনো হিসাবে অভিহিত করেন। অ্যালবিনো বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এমন প্রাণী বেশ বিরল। ফলে বুনো পরিবেশে অ্যালবিনো প্রাণী খুব কম দেখা যায়। অ্যালবিনো পাতি শিয়াল আকারে মাঝারি, দেহ 3.5 ফুট আর উচ্চতায় 1.5 ফুট হতে পারে। অ্যালবিনো পাতি শিয়াল কুকুর কিংবা নেকড়ের জাত ভাই, অর্থাৎ এরা ক্যান্ডিভি নামে একই পরিবারের অন্তর্ভুক্ত। অতীতে সারা দেশে পাতি শিয়াল দেখা গেলেও বর্তমানে এদের সংখ্যা ও বিস্তার দুটোই কমেছে। এরা প্রধানত মানুষের বসতির আশেপাশে বাস করে। গভীর বনাঞ্চলে শিয়ালের উপস্থিতি খুব একটা নেই বললেই চলে। অ্যালবিনো পাতি শিয়াল পুরুষ ও স্ত্রী শিয়াল মিলে জোড়া বাঁধে। এই বন্ধন বহন করে বহু বছর। নিজেদের বাচ্চা কাচ্চা মিলে 4-5টা দলে বাস করে। বেশি বয়সী শিয়াল দলের নেতৃত্ব দেয়। বাচ্চা জন্ম হলে দলের সবাই মিলে যত্ন আত্মি ও সুরক্ষা নিশ্চিত করে। এরা দলে শিকার করে, খাবার খোঁজে, নিজেদের এলাকায় নিয়ন্ত্রণ করে। অ্যালবিনো পাতি শিয়াল প্রখর শ্রবণ ও ঘ্রাণ শক্তি সম্পূর্ণ হয়। এই বিশেষ দক্ষতা ব্যবহার করে রাতের অন্ধকারে সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণী শিকার করে। পাতি শিয়াল প্রায় সব ধরনের খাবার খায়। মরা, পচাগলা প্রাণীর, ফলমূল, ছোট আকারের বুনো প্রাণী প্রধান আহার। অ্যালবিনো পাতি শিয়াল বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আকসার আক্তার অথই, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তি। স্মার্ট যুগে এখন সবকিছুই স্মার্ট। টিভি, ফোন, হাতঘড়ি থেকে শুরু করে সামান্য পানি খাওয়ার বোতলটিও এখন স্মার্ট ওয়াটার বোতলে পরিণত হয়েছে, যা কিনা আবার বাজারজাত করছে টেক জায়ান্ট অ্যাপেলের মতো কোম্পানি। সম্প্রতি হাইড্রেট স্পার্ক নামে একটি স্মার্ট ওয়াটার বোতল বাজারে এনেছে তারা। বিস্তারিত থাকছে সৈয়দা আয়েশা আসিফের ডেস্ক রিপোর্টে। পানি আমাদের শরীরের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান, কিন্তু ব্যস্ততার কারণে হোক কিংবা অন্য কোনো কারণে আমাদের ঠিকমতো পানি পান করা হয়ে ওঠে না। ফলে নানা ধরনের শারীরিক রোগ ব্যাধিতে ভুগতে হয় আমাদের। এর সমাধান হিসেবে হাইড্রেট স্পার্ক ওয়াটার বোতলটি বাজারে এনেছে অ্যাপল। তবে এটি অ্যাপলের নিজস্ব কোনো প্রোডাক্ট নয়। হাইড্রেট স্পার্ক নামের একটি কোম্পানি তৈরি করেছে এটি। স্মার্ট ওয়াটার বোতলটির বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে।
এটি ব্যবহার করলে মনে করে কাউকে পানি খেতে হবে না, বরং পানির বোতলই পানি পানের কথা মনে করিয়ে দিবে। সেই সাথে ব্যবহারকারীর শরীরে শারীরিক চাহিদা অনুযায়ী কখন কতটুকু পানি পান করতে হবে সেটার পরিমাণও জানিয়ে দিবে এটি। শুধু তাই নয়, বোতলে ব্যবহার করা ভ্যাকুয়াম ইনসুলেটেড ফিচারের কারণে বোতলের পানি 24 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে। এছাড়া বোতলটিতে ব্যবহার করা প্লাস্টিকগুলোতে বিসফেনল এর মতো ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়নি, যা বিভিন্ন ধরনের ক্ষতিকর রোগের কারণ হয়ে থাকে। বোতলের আর 10টি সাধারণ ওয়াটার বোতলের মতো মনে হলেও এতে একটি এলইডি স্মার্ট সেন্সর পাকযুক্ত রয়েছে, যা ব্যবহারকারী প্রতিদিন কত মিলিমিটার পানি পান করেছে সেটা ডেটা রেকর্ড করে। পরবর্তীতে ব্লুটুথের মাধ্যমে আইপ্যাড, আইফোন, হাইড্রেট মোবাইল অ্যাপস প্রেরণ করে। এরপর সেই ডেটা অ্যাপল হেলথে পৌঁছে দেয়। হাইড্রেট স্পার্ক ওয়াটার বোতলটি বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকা থেকে 8,000 টাকারও বেশি। দাম বেশি হলেও ইতিমধ্যে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করে নিয়েছে ওয়াটার বোতলটি। এখন পর্যন্ত ভোক্তাদের কাছ থেকে প্রায় 6,000 5 স্টার রেটিং পেয়েছে হাইড্রেট স্পার্ক ওয়াটার বোতলটি। সৈয়দা আয়েশা আসিফ, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। শিশু কিশোরদের সংবাদভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? তোমাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয়ে তথ্য প্রতিবেদন পাঠাতে পারো এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত। মোবাইল 019586644544। ইমেল মুক্তখবর@21-tv.com অথবা মুক্তখবর2025@gmail.com। আমরা থাকবো তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনের পর্দায়। প্রতিদিন রাত ভাব তুলে আনে পৃথিবী মুক্ত খবর।